ইয়র্কে মেয়র নির্বাচনে নতুন ইতিহাস। বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। বিজয়ের পথে দুই বাংলাদেশি প্রার্থী। অস্ত্রবিরতির পরও গাজায় থামছে না প্রাণহানি। ইয়েলো লাইন অতিক্রম করায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। অবরুদ্ধ উপত্যকায় পৌঁছায়নি প্রতিশ্রুতির অর্ধেক সহায়তা। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সুদানে গৃহযুদ্ধ, বললেন জাতিসংঘ মহাসচিব। দারফুর অঞ্চলে চরম মানবিক সংকট। আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এবং টাইফুন কালমেঘির আঘাতে লণ্ডভণ্ড ফিলিপিন্স। মৃতের সংখ্যা বেড়ে 52। গৃহহীন লাখ লাখ মানুষ। উদ্ধার কাজের সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, 6 জন নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন একমাত্র মুসলিম প্রার্থী, ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি। নিজ দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে হারিয়ে নিউ ইয়র্কের 111তম মেয়র হয়েছেন তিনি। মামদানির বিজয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি, এশীয় সহ অভিবাসী ও মুসলিম কমিউনিটি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, নিউ ইয়র্কে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় ভোট কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্রেটিক সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দেন ম্যানহাটানের মিড টাউনে। কার্টিস লিওয়া আগাম ভোট দিয়ে দিলেও এদিন স্ত্রীর ভোট দেওয়ার সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন এই রিপাবলিকান মেয়র প্রার্থী। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম রয়েছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের। তিনি অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন, তবে ভোটের দিন কোথাও তাকে দেখা যায়নি। মেয়র ছাড়াও নিউ ইয়র্কে আরও বেশ কিছু পদে নির্বাচন হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ ও কাউন্সিলর পদে শাহানা হানিফের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এক্সাইটিং একটা ইলেকশন হচ্ছে কুইন্সে এবং সবাই এসে ভোট দিচ্ছে। নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী 6 ঘন্টা বাকি থাকতেই 15 লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন, যা 1993 সালের পর নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের যে কোনো শহরের মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোট দানের রেকর্ড। ভোট ফেরত জরিপ বলছে কুমো ও স্লিওয়ার চেয়ে অনেকটা ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। আমেরিকান ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান পলি মার্কেট বলছে মামদানির বিজয়ী হওয়ার সম্ভাবনা 91%, যেখানে কুমোর 9% এবং স্লিওয়ার মাত্র 1%। যদিও মেয়র নির্বাচনকে কেন্দ্র করে মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ভোটাররা। অল আর ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমাদের এই জেনারেশন আগামী জেনারেশন বেনিফিটেড হবে, সেদিক থেকে আমি মনে করি অ্যান্ড্রু কুমো ইজ দ্য রাইট চয়েস টু লিড দিস নিউ ইয়র্ক সিটি ম্যানেজিং $150 billion বাজেট অ্যান্ড 300,000 এমপ্লয়ি। উনি আমাদের মধ্যে থেকে উঠে আসা একজন মানুষ, যিনি ইমিগ্রেন্টদের সকল স্ট্রাগলের সাথে ছিলেন এবং জোহরান মামদানি প্রতিটা বয়সের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে এটা বিশ্বাস করে। এই জন্য এই মোমেন্টামটাকে একটা মুভমেন্টে পরিণত করা হয়েছে। শুধু নিউ ইয়র্ক নয়, এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনা, এমন নির্বাচন কেউ কোনোদিন দেখেনি। কে হাসবেন শেষ হাসি, জোহরান মামদানি নাকি অ্যান্ড্রু কুমো? অভিজ্ঞ কুমোকে হারিয়ে ইতিহাস গড়তে পারবেন কি অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম মেয়র প্রার্থী মামদানি? সেই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কয়েক বছর আগেও ছিল না তেমন খ্যাতি, ছিলেন র্যাপ সঙ্গীত শিল্পী। তবে বছর ঘুরতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত তরুণ রাজনীতিক হিসেবে পরিচিত পেয়েছেন জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের ঘরে উগান্ডায় জন্ম নেওয়া মামদানির বেড়ে ওঠা নিউ ইয়র্কের কুইন্সে। র্যাপার থেকে রাজনীতিক, আন্দোলন থেকে মেয়র প্রার্থী, তার এই যাত্রাই এখন এক প্রজন্মের প্রতীক।
1991 সালে ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের ঘরে উগান্ডায় জন্ম নেয় এক মুসলিম শিশু। বাবা কাম্পালার বিখ্যাত রাজনৈতিক তাত্ত্বিক, মা বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। তাদের ঘরে জন্ম নেয়া জোহরান মামদানি নামের সেই শিশুটি ছোটবেলা থেকেই ঘর জুড়ে বই, প্রতিবাদ আর আলোচনার গন্ধে বড় হয়েছেন। শৈশবের কিছু বছর কেটেছে আফ্রিকায়, তারপর কেপটাউন হয়ে নিউ ইয়র্কের কুইন্সে শুরু হয় তার নতুন জীবন। স্কুল জীবনে শুরু হয় ব্রোনক্স হাই স্কুল অব সায়েন্সে, পরে বোর্ডউইন কলেজে পড়েন আফ্রিকান স্টাডিজ নিয়ে। সেখানেই বর্ণবাদ, ঔপনিবেশিকতা আর অভিবাসন কিভাবে মানুষের জীবন ছিন্ন ভিন্ন করে দেয় এ নিয়ে শানিত হয় তার দৃষ্টিভঙ্গি। কলেজে পড়তে পড়তেই যুক্ত হন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার সঙ্গে। বার্নি স্যান্ডার্সের সমাজতান্ত্রিক চিন্তায় অনুপ্রাণিত হয়ে ভাড়াটিয়া অভিবাসী ও নিম্নবিত্ত শ্রমিকদের পক্ষে শুরু করেন স্থানীয় আন্দোলন। র্যাপ সঙ্গীতে নিজের কণ্ঠ খুঁজে পান ইয়ং কার্ডামম নামে। আফ্রিকান আর দক্ষিণ এশীয় ছন্দে সমাজের কথা বলেন, কিন্তু সত্যিকারের পরিবর্তনের পথ খুঁজে পান ভাড়াটিয়াদের পক্ষে হাউজিং কাউন্সিলর হিসেবে মাঠে নেমে কাজ করতে গিয়ে। 2020 সালে কুইন্সের অ্যাস্টোরিয়া আসন থেকে নির্বাচনে অংশ নেন মামদানি। সেবারই মাত্র 28 বছর বয়সে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম উগান্ডায় জন্ম নেয়া দক্ষিণ এশীয় মুসলিম আইন প্রণেতা হন তিনি। শুরু থেকেই তার স্পষ্ট এজেন্ডা ছিল ভাড়া নিয়ন্ত্রণ, পুলিশ সংস্কার, গণপরিবহনে বিনিয়োগ এবং সবার জন্য ন্যায্য মজুরি। তার প্রচারণার স্লোগান ছিল একদম সহজ, আবাসনও একটি মানবাধিকার। এরপর 2024 সালে মেয়র প্রার্থী ঘোষণা করে, একই সঙ্গে 2025 সালের প্রাইমারিতে অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে ডেমোক্রেটিক মনোনয়ন জিতে নেন জোহরান। অ্যাসেম্বলিতে গিয়ে কর্পোরেট রাজনীতির সঙ্গে আপোষ না করেই তিনি সাধারণ মানুষের পক্ষে বিল তুলেছেন। এমনকি তার একটি উদ্যোগের মাধ্যমে হাজারো ভাড়াটিয়া উচ্ছেদ থেকে রক্ষা পেয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করে মানবাধিকারের পক্ষে সরব হন তিনি। তার এসব কর্মকাণ্ডে পেয়েছেন তরুণদের আস্থা। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে সাধারণ মানুষ তথা অভিবাসীদের মনে গেঁথে যায় তার স্লোগান, উই ডিজার্ভ আ সিটি দ্যাট লাভস আস ব্যাক, অর্থাৎ এমন এক শহর আমরা চাই যেটা শুধু করই নেবে না, নাগরিকদের ভালোবাসবে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা ইতিহাসের দীর্ঘতম রেকর্ড গড়ার পথে। 36তম দিনে প্রবেশ করছে মার্কিন ফেডারেল শাটডাউন। বাজেট অনুমোদনে টানা 14তম বারের মতো ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। এর মধ্যেই খাদ্য সহায়তা কর্মসূচি চালু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটে চতুর্দশ ভোটেও সরকারি তহবিল বিল আটকে গেছে। রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্পমেয়াদী বাজেট ব্যবস্থা পাশ না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের পথে। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থা হিসেবে চিহ্নিত হবে। এর আগেও ট্রাম্পের মেয়াদকালেই যুক্তরাষ্ট্রে টানা 35 দিনের শাটডাউনের রেকর্ড ছিল। ফেডারেল তহবিল বন্ধ থাকায় খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ এর মধ্যেই অর্ধেক সক্ষমতায় নেমে এসেছে। 4 কোটি 20 লাখ নাগরিকের জন্য খাদ্য বরাদ্দের এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে মার্কিন সরকার বন্ধের জেরে খাদ্য সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, ডেমোক্রেটরা সরকার চালু না করা পর্যন্ত নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেয়া হবে না। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সাফাইকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট আদালতের রায় মেনে চলছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি সতর্ক করেছেন, শাটডাউন চলতে থাকলে বিমান চলাচলের কিছু অংশ বন্ধ করে দিতে হতে পারে। বেতনবিহীন অবস্থায় কাজ করছেন প্রায় 3000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার, যার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা বাড়ছে। হিউস্টন ও নিউ ইয়র্কের বিমানবন্দরে যাত্রী ভোগান্তি এখন চরমে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ত্রবিরতির পরও গাজার সীমান্তে প্রাণহানি থামছে না। গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন অতিক্রম করায় এক ব্যক্তিকে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে উপত্যকায় মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। প্রতিশ্রুত সাহায্যের অর্ধেকও উপত্যকায় পৌঁছায়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র 145টি।
যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজাবাসীর জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীতের আগমন ঘিরে আতঙ্কে দিন পার করছেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় এখন অধিকাংশ মানুষই মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। জাতিসংঘের অভিযোগ, অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র ১৪৫টি। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, খাদ্য ও জ্বালানির ঘাটতি ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। দক্ষিণে কিছুটা উন্নতি হলেও উত্তরের পরিস্থিতি এখনো দুর্ভিক্ষ সদৃশ রয়ে গেছে। পূর্বের অভিজ্ঞতার পর আমরা শীত নিয়ে খুব ভয় পাচ্ছি, কারণ আমাদের তাঁবুগুলোর অবস্থা অত্যন্ত করুণ। যেমন দেখছেন, তাঁবুগুলো জীর্ণ হয়ে গেছে, প্রায় ধসে পড়ছে। ২-৩ বছর ধরে আমরা একই তাঁবু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। পরিস্থিতি খুব কঠিন। এর মধ্যে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন পার হওয়ার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন। ইয়েলো লাইন হলো অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত প্রত্যাহার সীমারেখা, যা গাজার পূর্বাঞ্চলের দখলকৃত অঞ্চল ও পশ্চিমের ফিলিস্তিনি চলাচলযোগ্য এলাকার মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অস্ত্রবিরতির পরও ইসরায়েলি হামলায় ২০০-র বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ৬০০ জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনীর কাছে মঙ্গলবার রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে হামাসের দেয়া একটি কফিন, যেটিতে এক ইসরায়েলি বন্দীর মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে হামাস জানিয়েছিল, গাজা শহরের সুজায়া এলাকায় তারা এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে। এই প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে ইসরায়েল আবারও হামাসকে দোষারোপ করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সুদানে গৃহযুদ্ধ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দারফুরের এল ফাশের শহর দখলের পর মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। দারফুরের এল ফাশের ও কর্দোফানের কাদুগলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। অন্যদিকে আধাসামরিক বাহিনী আরএসএফের বিরুদ্ধে গণসমাবেশ ও সর্বাত্মক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সুদানের দারফুরে যুদ্ধের বিভীষিকা ছাড়িয়ে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আল ফাশির থেকে পালিয়ে আসা হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন উত্তর দারফুরের টাউইলা শহরের একটি চিকিৎসা কেন্দ্রে। বেঁচে যাওয়া এই মানুষদের চোখে মুখে আতঙ্কের ছাপ। সুদানের দক্ষিণাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত শহর আল ফাশির ও কাদুগলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। মঙ্গলবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২ কোটির বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে আর অন্তত ৩,৭৫,০০০ মানুষ চরম অনাহারে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। শহরগুলো এখনো অবরুদ্ধ থাকায় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দোহায় এক সম্মেলনে সতর্ক করে বলেন, সুদানের সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই দুঃস্বপ্নের অবসান এখনই ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এল ফাশের ও আশেপাশের এলাকা মানবিক বিপর্যয়ের কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে লাখো মানুষ আটকা পড়েছে খাদ্য, পানি ও চিকিৎসাহীন অবস্থায়। সুদানে আর কোনো অস্ত্র প্রবেশ করতে দেয়া যাবে না। একই সঙ্গে আমাদের বিচার নিশ্চিত করার ব্যবস্থাও করতে হবে, কারণ যে অপরাধগুলো ঘটছে তা এতটাই নৃশংস যে সেগুলোকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। এদিকে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়াসিন ইব্রাহিম জনযুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার শান্তি উদ্যোগকে স্বাগত জানালেও প্রতিরোধ অব্যাহত থাকবে। আরএসএফকে মদত দেওয়ার অভিযোগের মধ্যে দোহা সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, এল ফাশেরে সংগঠিত হত্যাযজ্ঞ ও বর্বরতায় তারা স্তম্ভিত। তিনি যুদ্ধের অবসান ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানান, যাতে সুদানের ঐক্য ও সার্বভৌমত্ব অটুট থাকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টাইফুন কালমেগির আঘাতে ফিলিপিন্সে এখন পর্যন্ত 52 জনের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। কেন্দ্রীয় সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরও 6 জন নিহত হয়েছেন। ফিলিপিন্সের কেন্দ্রীয় অঞ্চল জুড়ে তাণ্ডব চালিয়েছে টাইফুন কালমেগ। মঙ্গলবার ভোরে আঘাত হানা এই ঝড়ে 130 কিলোমিটার বেগে বইতে থাকা বাতাসে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে পুরো সেবু দ্বীপ। প্রদেশটির গভর্নর পামেলা বারি কুয়াত্রো জানান, ঝড়ের বাতাস নয়, ভয়াবহ বন্যায় মানুষের জীবনকে সবচেয়ে বড় হুমকির মুখে ফেলেছে। এ পর্যন্ত বন্যায় বেশ কয়েকজন মারা গেছেন, ঘরবাড়ি হারিয়েছেন লাখ লাখ বাসিন্দা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মৃতদের বেশিরভাগই বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। বহু ঘরবাড়ি ও স্থাপনা ভেসে গেছে বন্যার পানিতে। উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে ছাদে আটকে পড়া মানুষদের সরিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 4 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে উদ্ধার তৎপরতার মধ্যেই ঘটে গেছে নতুন বিপর্যয়। মিন্ডানাও দ্বীপে সহায়তা পাঠানো 4টি সামরিক হেলিকপ্টারের একটি বিধ্বস্ত হয় আগুসান দেল সুর এলাকায়। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত হয়েছেন। দেশটির বিমান বাহিনী জানিয়েছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে অনুসন্ধান অভিযান শুরু হয়। সুপার টাইফুন রাগাসা ও বুয়ালয়ের পর 1 মাসের ব্যবধানে ফের ঘূর্ণিঝড়ের আঘাতে টালমাটাল ফিলিপিন্স। দুর্বল বাঁধ, অপরিকল্পিত ড্রেনেজ ও দুর্নীতির অভিযোগে জনগণের ক্ষোভ আরও বাড়ছে। দেশটিতে প্রতি বছর গড়ে 20টিরও বেশি টাইফুন আঘাত হানে। তবে বিশেষজ্ঞরা বলছেন এবারের বন্যা ও প্রাণহানি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সামনে রেখে ইউক্রেনে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে রাশিয়া। খার্কিভের একটি জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে মস্কো। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র পোক্রোভস্কে ইউক্রেনীয় রুশ বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়া কোনো দেশকে হুমকি দিয়ে নয়, বরং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যস্ত সময় পার করছে। অন্যদিকে ইউক্রেনের হামলায় কাবু হয়ে রাশিয়া পোক্রোভস্ক ও দোব্রোপিলিয়া দখলের সময়সীমা পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। কয়েকদিনের মধ্যে ইউক্রেনের তীব্র শীতের শঙ্কা রয়েছে। এর মধ্যে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে মঙ্গলবার রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জ্বালানি স্থাপনা। এই বিদ্যুৎ কেন্দ্র হাজারো মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছাতে ব্যবহার করা হয়। আশপাশের কয়েকটি বাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানায় এক রাতেই 7টি ক্ষেপণাস্ত্র ও 130টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। শীতের শুরুতেই এই হামলাকে জ্বালানি অবকাঠামো ধ্বংসের কৌশল হিসেবে দেখছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর মাসে রাশিয়া 5328টি গাইডেড এয়ার বম্ব নিক্ষেপ করেছে। এসব বোমা ড্রোন বা ক্ষেপণাস্ত্রের চেয়েও দ্রুত, ভারী এবং প্রতিহত করা প্রায় অসম্ভব। দোনেৎস্ক, নিপ্রোপেট্রোভস্ক ও জাপোরিঝিয়ার মতো প্রদেশে অবিরাম এই বিমান হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা। রুশ সেনারা বলছে তারা প্রিগর্দনি এলাকায় অবস্থান শক্ত করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন পকরভস্ক ও দোব্রোপিলিয়া দখলের সময়সীমা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে রাশিয়া। তিনি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অগ্রগতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। এদিকে রাশিয়ায় মঙ্গলবার পালিত হয়েছে ইউনিটি ডে। 1612 সালে পোলিশ লিথুয়ানিয়ার দখলদারদের উৎখাত স্মরণে এই দিন পালন করা হয়। মস্কোতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পুতিন জানান রাশিয়া কখনোই অন্য কোনো দেশকে হুমকি দেয় না, বরং তারা কৌশলগত বাহিনী আধুনিকীকরণে ব্যস্ত সময় পার করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অনহারে ভারত ও বাংলাদেশের ভিসা বাতিল করতে চায় কানাডা। অটোয়া প্রশাসনের দাবি ভিসা জালিয়াতি ঠেকাতে তারা এই নতুন ক্ষমতা চায়। যদিও সরকার বলছে পদক্ষেপ শুধু মহামারী বা যুদ্ধের মতো জরুরি পরিস্থিতির জন্য, তবে অভ্যন্তরীণ নথি বলছে ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনকারীদের ওপর কড়া নজরদারি এই পদক্ষেপের আসল লক্ষ্য। শিক্ষা, গবেষণা কিংবা স্থায়ী চাকরি এবং বসবাস, বিভিন্ন কারণে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের পছন্দের তালিকায় রয়েছে কানাডা। তবে অভিবাসন ইস্যুতে অটোয়া সরকারের সিদ্ধান্ত দিনে দিনে হচ্ছে আরও কঠোর। এরই ধারাবাহিকতায় এবার গণহারে ভারত ও বাংলাদেশের ভিসা বাতিল করতে চায় কানাডা। মার্কিন গণমাধ্যম সিবিসি নিউজ জানায়, অভ্যন্তরীণ নথি অনুযায়ী কানাডার অভিবাসন বিভাগ, সীমান্ত নিরাপত্তা সংস্থা ও যুক্তরাষ্ট্রের কিছু অংশীদার মিলে কাজ করছে জাল ভিসা শনাক্ত ও বাতিলের জন্য। ওই নথিতে ভারত ও বাংলাদেশকে দেশভিত্তিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ প্রকাশ্যে দেশটির অভিবাসন মন্ত্রী শুধু মহামারী বা যুদ্ধের কথাই বলেছেন, তাদের দেশভিত্তিক পদক্ষেপের কথা বলেননি। এই প্রস্তাব এসেছে সরকারের নতুন সীমান্ত আইন বিল C-12-এর মাধ্যমে। বিলটি দ্রুত পাশ করাতে চায় অটোয়া। তবে মানবাধিকার সংগঠন ও অভিবাসন আইনজীবীরা বলছেন, এই আইনের মাধ্যমে সরকার এমন এক ক্ষমতা চাইছে যেটা ব্যবহার করে পুরো গোষ্ঠীর ভিসা বাতিল করে গণবহিষ্কার চালানো সম্ভব হবে। কেউ কেউ আশঙ্কা করছেন এটি অভিবাসন আবেদন জট কমানোর সহজ উপায় হয়ে উঠবে। নথিতে আরও দেখা যায় 2023 সালের মে মাসে ভারতীয় আশ্রয়প্রার্থীর সংখ্যা মাসে 500-র নিচে থাকলেও
2024 সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় 2000-এ। একই সময় ভিসা যাচাইয়ে সময় বেড়েছে 30 দিন থেকে 54 দিনে। ভিসা অনুমোদনও কমেছে জানুয়ারিতে, যেখানে 63,000-এর বেশি আবেদন মঞ্জুর হয়েছিল, জুনে তা নেমে আসে 48,000-এ। 2024 সালের জুলাই পর্যন্ত ভারতে 1,873 জন যাত্রীকে ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়, তবে বাংলাদেশ নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। যদিও কানাডা সরকার বলছে তাদের লক্ষ্য সীমান্তে জালিয়াতি ও অবৈধ প্রবেশ বন্ধ করা। তাদের হিসেব অনুযায়ী এসব পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ 97% কমেছে। ভিসা জালিয়াতির কারণে প্রত্যাখ্যানের হারও 25% বেড়েছে। তবে কর্তৃপক্ষ ব্যাখ্যা করেনি কেন বিশেষভাবে ভারত ও বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার নিরীক্ষণ নিয়ে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। মুসলিমদের টার্গেট করে পদক্ষেপ, অভিযোগ তৃণমূলের। রাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। স্থানীয় সময় সোমবার রাতে নিউমোনিয়াজনিত জটিলতা ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে নিশ্চিত করেছে তার পরিবার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন 84 বছর বয়সী এই রিপাবলিকান নেতা। 9/11-এর হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওয়ার অন টেররের অন্যতম কারিগর ছিলেন তিনি। এছাড়া 2003 সালে ইরাকে মার্কিন হামলারও কট্টর সমর্থক ছিলেন ডিক চেনি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে 1970 সালে তৎকালীন প্রেসিডেন্ট গেরাল্ড ফোর্ডের প্রশাসনের হোয়াইট হাউসের প্রধান স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন রিপাবলিকান এই নেতা। এছাড়াও হোয়াইট হাউসের প্রতিনিধি হিসেবেও বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চিরকাল রিপাবলিকান পার্টির কট্টর সমর্থক হলেও শেষ বয়সে এসে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন ডিক চেনি। এমনকি ট্রাম্পের পরিবর্তে কমলা হ্যারিসকেও সমর্থনের ঘোষণা দিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ বা SIR নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে কেন্দ্র করে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, বিজেপি দেশের মুসলিম ভোটারদের টার্গেট করে এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের মধ্যে ভুল ধারণা তৈরির অভিযোগ তুলেছে বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ দেশের মোট 12টি রাজ্যে শুরু করেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যক্রম, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR। সরকারের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় মঙ্গলবার কলকাতার রেড রোডে মমতার নেতৃত্বে শুরু হওয়া তৃণমূলের বিশাল মিছিল গিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা জোড়াসাঁকো পর্যন্ত। শেষে এক সংক্ষিপ্ত সভায় মমতা কার্যত রণংদেহী মূর্তি ধারণ করেন। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল জনগণকে বিভ্রান্ত করছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন মমতা ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়াচ্ছেন। নজর রাখো, 3 ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গ নয়, গোয়া, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান নিকোবর, পুদুচেরি ও গুজরাটেও একযোগে চলছে এই নিরীক্ষণ প্রক্রিয়া। যারা অনুপ্রবেশকারী আছে নিশ্চয়ই সেরকম ট্রিটমেন্ট করা উচিত, কারণ বাংলাটা আবেগে চলে। বাংলাটা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেগে চলে। এই আবেগে যে মতুয়া ভাই আমার সঙ্গে খেলেছে ছোট বয়স থেকে, তাকে আমি যদি ক্যাম্পে তুলে যেতে যাই, আমি সেদিনকে আমার গলা দিয়ে ভাত নামবে না। নির্বাচন কমিশনের দাবি এই উদ্যোগ শুধুই ভোটার তালিকা পরিশুদ্ধ করার প্রয়াস, কিন্তু বিরোধীরা মনে করছে এর আড়ালে রয়েছে এক রাজনৈতিক খেলা। ভোটের ঠিক আগ মুহূর্তে এই কর্মসূচি এখন হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির নতুন এক অগ্নিস্ফুলিঙ্গ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কোম্পানির অংশগ্রহণ ঘিরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। অন্তত 10 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে মেক্সিকোয় মেয়র হত্যাকাণ্ড ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডার্লিং হারবারে অনুষ্ঠিত সিডনি ডিফেন্স এক্সপোর বাইরে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। অংশ নেয় ফিলিস্তিন সমর্থিত গোষ্ঠীর সদস্যরা। প্রদর্শনীতে ইসরায়েলের কয়েকটি প্রতিরক্ষা কোম্পানি অংশ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পেপার স্প্রে নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদের ওপর। এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপিন্স, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের নৌ ও কোস্টগার্ড প্রধানরা অংশ নিচ্ছেন। উত্তর পূর্ব নেপালে এভারেস্টে ভয়াবহ তুষার ধসের ঘটনায় অন্তত 7 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ফরাসি, ইতালীয়, জার্মান ও কানাডিয়ান রয়েছেন। এছাড়া নেপালি নাগরিকও মারা গেছেন। গত সোমবার সকাল 9টার দিকে দোলাখা জেলায় ইয়ালুংরি পর্বতের বেস ক্যাম্পের কাছে হঠাৎ তুষার ধসের ঘটনা ঘটে। 5 জন নেপালি গাইড আহত অবস্থায় ফিরে এসেছেন, তারা আশঙ্কামুক্ত। স্থানীয় গণমাধ্যম জানায় দলটির পাশের দোলমা খাং শৃঙ্গে আরোহণের প্রস্তুতি নিচ্ছিল। এদিকে পশ্চিম নেপালের প্যানবাড়ি পর্বতে নিখোঁজ 2 ইতালীয় আরোহীর সন্ধানেও চলছে অভিযান। চীনের শানডং প্রদেশের জিনানের শিয়েজি পর্বত এখন শরতের রঙে সাজানো এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। পাহাড়ের এক পাশে সবুজে ভরা, অন্য পাশে আগুন রঙা পাতার বাহার, যেন প্রকৃতি 2 ঋতুর মেলবন্ধন। শিয়েজি পর্বতের উত্তরাঞ্চলের ঢাল জুড়ে সারি সারি পাইন ও সাইপ্রেস গাছ এখনও গাঢ় সবুজে আচ্ছাদিত। অপরদিকে দক্ষিণ ঢাল জুড়ে রয়েছে ছোট ছোট গাছের লালচে পাতার ছটা, যা পাহাড় জুড়ে তৈরি করেছে এক অনন্য সবুজ লাল দৃশ্যপট। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী ও আলোকচিত্রী। চীনের রোবট শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। উৎপাদনে যেমন বেড়েছে গতি, তেমনি প্রযুক্তিগত মানেও এসেছে আমূল পরিবর্তন। 29.5% রাজস্ব বৃদ্ধিতে যেন মেটালিক হাসি ফুটেছে পুরো রোবট শিল্পে। চীনের রোবট এখন শুধু কারখানার কর্মচারী নয়, বরং নতুন সহকর্মী, শিক্ষক, এমনকি সার্জন হিসেবে কাজ করছে। চলতি বছরেই দেশটির রোবোটিক শিল্পে রাজস্ব বেড়েছে প্রায় 30%। চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশনের তথ্যে এবছরের প্রথম 9 মাসে উৎপাদিত হচ্ছে 1,30,00,000 সার্ভিস রোবট, অর্থাৎ যেগুলো মানুষের কাজে লাগছে। সংশ্লিষ্টদের দাবি, মানুষের জন্মের হারের চেয়ে রোবটের উৎপাদন হার দ্রুত গতিতে এগিয়ে চলছে। একই সময়ে শিল্প কারখানার কাজে ব্যবহৃত 5,95,000 রোবট উৎপাদন হয়েছে। এই রোবট এখন শুধু স্ক্রু ঘোরানোর মতো সহজ 2-1টি কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। ওয়েল্ডিং, পেইন্টিং, এমনকি ভারী বোঝাও তুলছে চোখের পলকেই। প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নতুন প্রজন্মের হাই পারফরম্যান্স রোবট, যা বদলে দিচ্ছে রোবটের প্রচলিত ধারণা। কারখানা থেকে হাসপাতাল, চীনের রোবট বিপ্লব এখন ভবিষ্যতে শ্রমবাজারে তৈরি করছে এক নতুন সমীকরণ, যেখানে মানুষ আর মেশিন কাজ করবে একসঙ্গে। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করছে নতুন মাত্রা। রোবটের ব্রেইন আপগ্রেডও চলছে জোর কদমে। যন্ত্রমানবকে এখন এমনভাবে বানানো হচ্ছে যেন স্বয়ংক্রিয়ভাবে নিজের বুদ্ধিমত্তাও কাজে লাগাতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের মতোই এখন রোবটেরও আছে কাজের ব্যস্ততা, কিন্তু পার্থক্য একটাই, তারা কখনো চা বিরতি নেয় না। আর রোবটের এই সুবিধাকে উৎপাদন কাজে আরও ভালোভাবে কাজে লাগাতে চান সংশ্লিষ্টরা। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে নতুন ইতিহাস। ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানির ভূমিধস জয়, উচ্ছ্বসিত বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি। অস্ত্রবিরতির পরও গাজায় থামছে না প্রাণহানি। ইয়েলো লাইন অতিক্রম করায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। অবরুদ্ধ উপত্যকায় পৌঁছায়নি প্রতিশ্রুতির অর্ধেক সহায়তা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়ের।